সুলতানা নিজের হাতের রান্না করা খাবারগুলো রাগে দুঃখে আবর্জনার বাক্সে ফেলে দিল। হাঁড়িগুলো ছুঁড়ে ছুঁড়ে মারল কলের পাড়ে। রান্নাঘর থেকে সে কারণে বিকট আওয়াজ আসছে। শুনে মনে হচ্ছে একটা ধ্বংসযজ্ঞ চলছে সেখানে। সাব্বির প্লেট ভাত নিয়ে নিঃশব্দে বসে আছে ডাইনিং টেবিলে। প্লাস্টিকের বাটিতে রাখা পেঁপে ভাজি, মাগুর মাছের ঝোল, মুরগির মাংস, এসব প্লেটে তুলতে সে সাহস পাচ্ছে না। সুলতানা রান্নাঘর থেকে অগ্নিমূর্তি ধারণ করে এসে বাজ পাখির মতন ছো মেরে শাহেদের ভাতের প্লেটটা নিয়ে গেল। রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, সব যখন পাঠিয়েছেন তাহলে ভাতও পাঠাতো। ভাতে কেন এক্সেপশন হবে? আমার রান্না করা ভাতে তোমার পেট খারাপ হবে না? বলে সে ভাতগুলো ফেলে দিল। তারপর খালি প্লেটটা শাহেদের সামনে রেখে দিয়ে বলল, এখন এই সব বসে বসে খাও, তোমার পেট ঠান্ডা থাকবে, ভালো থাকবে। লেবু কাঁচামরিচ লাগবে, এনে দিব। তোমার মাকে বলো আসতে, এসে মুখে তুলে খাইয়ে দিবেন। ফোন এনে দেই, কল করো। কথাটা বলা শেষ হতেই সাব্বির বলে উঠল, সুলতানা, তুমি একটা সামান্য জিনিস নিয়ে অনেক বাড়াবাড়ি করছো। সাব্বিরের মুখে বাড়াবাড়ি কথাটা শোনার পরেই সুলতানার মাথায় আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলে উঠল। তুমি কোনটাকে বাড়াবাড়ি বলছো? তোমার পেটে সমস্যা হচ্ছে বলে আমি ভোর 6টায় ঘুম থেকে উঠে ফ্রেশ রান্নাবান্না করে তারপর অফিসে গেছি। আর তোমার মায়ের বাসা আমাদের বাসা থেকে মাত্র 10 মিনিটের পথ। উনি সেটা এখানে না পাঠিয়ে প্লাস্টিকের বাটি ভর্তি করে ড্রাইভার দিয়ে খাবার পাঠিয়েছেন তোমার অফিসে। শাহেদ এই পর্যায়ে একটা মস্ত বড় বেফাঁস কথা বলে ফেলল। আম্মা ভেবেছেন বাসায় খাবার পাঠালে তুমি হয়তো সেগুলো আমাকে খেতে দিবে না, তাই অফিসে পাঠিয়েছেন। তিনি ভাবেন তোমার রান্নায় তেল মশলা বেশি, তাই আমার পেট গড়বড় হচ্ছে। কথাটা শুনতেই সুলতানার মাথার আগুনে যেন ঘি ঢালা হলো। সাব্বির, প্লিজ স্টপ, আমি আর নিতে পারছি না, অনেক হয়েছে। রাগে দুঃখে অপমানে সুলতানা বেডরুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। তার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। মানুষ এত নিম্ন চিন্তার হয় কেমন করে? কেন আমি সাব্বিরকে খেতে দিব না? ছেলের বউয়ের প্রতি এত অবিশ্বাস, এত নেতিবাচক ধারণা মানুষের কেমন করে হয়? আমি যে এত কষ্ট করে রান্না করলাম, সেটার কি মূল্য আছে সাব্বিরের কাছে? এসব আজকে প্রথম না, এর আগেও তিনি অনেক কিছু করেছেন। সব কিছু সহ্য করা হয়েছে, কিন্তু সহ্যের তো একটা সীমা আছে। আমিও তো একটা মানুষ। সুলতানা ফুঁপিয়ে কেঁদে উঠল। কান্নার আওয়াজ যাতে বাইরে না যায় সে কারণে সে শাড়ির আঁচল দিয়ে মুখ চেপে রাখল। সুলতানা কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক, 2 ভাই 3 বোন। সুলতানা সবার ছোট। বাবা ছিলেন ব্যাংকার, মা গৃহিণী। একটা ভালো সামাজিক অনুশাসনের মধ্যে বেড়ে ওঠা। সুলতানার বাবা মা ওনার ছেলে মেয়েদের একটা পজিটিভ মাইন্ডসেটে বড় করার চেষ্টা করেছেন, এবং সেই চেষ্টাই ছিল খুবই আন্তরিক। তারা যখন ছোট ছিল, টেলিভিশনের কোনো নেতিবাচক সংবাদ প্রচার হলে সুলতানার বাবা টেলিভিশন বন্ধ করে দিতেন। ছেলে মেয়েদের সামনে বাবা মা দুজনেই তৃতীয় পক্ষের সম্পর্কে কোনো কটু কথা অথবা সমালোচনা করতেন না। 5 ছেলে মেয়ে হবার কারণে অতিরিক্ত যত্ন অথবা আদর আহ্লাদের বালাই ছিল না সে বাড়িতে। বাড়ির ছোট মেয়ে হিসাবে সুলতানের ক্ষেত্রে এর কিছু ব্যতিক্রম হয়েছে। সাব্বির আহমেদ পেশায় প্রকৌশলী, বাবা মায়ের একমাত্র সন্তান। শাহনাজ বেগম আর রাশেদ চৌধুরীর একমাত্র ছেলে। বিয়ের প্রায় 9 বছর পর কলকাতা, মাদ্রাজ, সিঙ্গাপুরের নানা ডাক্তারের কাছে ধর্ণা দিয়ে তারপর সাব্বিরের জন্ম। সাব্বিরের প্রতি শাহনাজ বেগমের মাত্রাতিরিক্ত ভালোবাসা। সেই ভালোবাসা অনেকটা বাড়াবাড়ি পর্যায়ে। শাহনাজ বেগম মানুষ হিসেবে ভালো, কিন্তু ছেলের বেলায় তিনি আপোষহীন। সাব্বিরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির সময় শাহনাজ বেগম রাতের পর রাতে দুধের গ্লাস হাতে নিয়ে টেবিলের পাশে বসে থাকতেন। এসব কারণে সাব্বিরের ব্যক্তিত্ব বিকাশে কিছু সমস্যা হয়েছে। 1 বছর আগে পারিবারিক সমঝোতার ভিত্তিতে সাব্বিরের সাথে সুলতানার বিয়ে হয়।
বিয়ের প্রস্তাব এবং শুভ কাজের মাঝে সুলতানা মাত্র 2 মাস সময় পেয়েছে সাব্বিরকে বোঝার জন্য। সাব্বির সুপুরুষ, উচ্চতা 5 ফিট 11 ইঞ্চি, দেখতেও হ্যান্ডসাম, একটু আম্মা আম্মা বেশি করত। সুলতানা ভেবেছিল একমাত্র ছেলে, আরামে আহ্লাদে বড় হয়েছে, তাই এই আম্মা আম্মা ভাবটা হয়তো বিয়ের পর চলে যাবে। সে কারণে সে সাব্বিরকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বিয়ের আগে রাজি করিয়েছিল যে বিয়ের কিছুদিন পরেই তারা ভিন্ন বাসায় চলে যাবে। অবিশ্বাস্যভাবে শাহনাজ বেগম তাতে রাজিও হয়েছিলেন। বিয়ের দিন শাহনাজ বেগম অদ্ভুত একটা কাণ্ড করে বসলেন। সবচেয়ে ছোট মেয়ের বিয়ে বলে সুলতানার বাবা খুব ধুমধামে বিয়ের আয়োজন করেছিলেন। বর আর কনের জন্য খুব বাহারি সাজে টেবিলে খাবার দাবারের আয়োজন করা হয়েছে। বর কনে যথারীতি বন্ধু বান্ধবদের নিয়ে খেতে বসলো। এমন সময় শাহনাজ বেগম সেখানে হাজির। শাড়ির আঁচলের নিচ থেকে তিনি একটা প্লাস্টিকের কন্টেনার বের করলেন। সেখানে থেকে সাদা ভাত আর মুরগির মাংস বের করে সাব্বিরের প্লেটে ঢেলে দিয়ে বললেন, এসব বিরিয়ানি আর খাসির রেজালা রোস্ট খেলে তোমার পেটে গ্যাস হবে। তোমার খেতে ইচ্ছে করলেও খাও, আমি মাংস থেকে তেল মশলা সরিয়ে দিচ্ছি। তিনি এটা বলেই ক্ষান্ত হলেন না। তিনি ভাত মুরগির মাংস মাখিয়ে সাব্বিরের মুখে ছোট বাচ্চার মতন তুলে দিলেন। সাব্বিরও বিনা সংকোচে তা খেতে থাকলো। সুলতানা ভেবেছিল 2-1টা লোকমা তিনি হয়তো আদর করে বৌমার মুখেও তুলে দিবেন, কিন্তু সে কাজটি তিনি করলেন না। এটা নিয়ে সুলতানার বন্ধু মহলে অনেক হাসি ঠাট্টার উদ্রেক হয়েছিল। বিয়ের 7 মাসের মাথায় সাব্বিরের এক চাচাতো ভাইয়ের বিয়ে ঠিক হলো। সাব্বিররা সেই চাচার সাথে খুবই ঘনিষ্ঠ। সেই ছেলের বিয়ের 3-4 দিন আগে সাব্বির ঘুমাতে যাবার আগে সুলতানাকে বলল, চেক বইটা আলমারি থেকে বের করে দাও তো। এত রাতে চেক বই দিয়ে কি করবে? আম্মা বলেছেন বিয়ে উপলক্ষে 50,000 টাকা ওনাকে দিতে। সেটার সাথে আরো কিছু টাকা ভরে তিনি চাচাকে দিয়ে দিবেন। তুমি বিয়ে উপলক্ষে টাকা দিবে তো তুমি তোমার চাচার হাতে দিয়ে আসো। এখানে তোমার আম্মাকে জড়াচ্ছ কেন? সাব্বির চেক লিখতে লিখতে কিছুটা বিরক্ত হয়ে বলল, আমি কই জড়ালাম? আম্মাই তো চেক লিখে দিতে বলল। লিখতে বলছেন বলে কি লিখে দিতে হবে? তুমি এখন ওনাদের সংসারের বাইরে, তুমি সেটা বুঝো সাব্বির? সাব্বির কোনো কথা না বাড়িয়ে চেকটা লিখে সেটা তার অফিসের ব্যাগে ঢুকিয়ে রাখলো। তারপর সে পাশ ফিরে ঘুমিয়ে পড়ল। পরের দিন দুপুর 12টার দিকে সুলতানা অফিসের কাজে ভীষণ ব্যস্ত। কাজের চাপে সে সকালে কফিটাও খেতে পারেনি। তার ভীষণ মাথা ব্যথা করছে। শাহনাজ বেগম এই নিয়ে 3বার ফোন দিয়েছে। কাজের চাপে সে ফোন ধরতে পারেনি। 4র্থবার ফোন দিতেই সুলতানা ফোনটা ধরলো। সরি মা, কাজে অনেক ব্যস্ত ছিলাম তাই ফোন ধরতে পারিনি। না বৌমা, এমনি ফোন দিলাম। মা আমি অনেক ব্যস্ত, আপনাকে পরে ফোন দেই। আসলে হয়েছে কি, আমি ভেবেছিলাম দুজন মিলে টাকাটা দিলে অঙ্কটা একটু বড় হবে, আর তোমার চাচা শ্বশুর টাকাটা বিয়েতে কাজে লাগাতে পারবে। শোনো বৌমা, তুমি সাব্বিরের সাথে এসব নিয়ে বেশি বাক বিতণ্ডা করো না। সে মানসিক চাপে পড়ে যাবে। সে একটু নরম স্বভাবের, সেটা তো তুমি জানো। সুলতানার মাথা ব্যথা এখন দ্বিগুণ হয়ে গেছে। সে অনেক কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ নিয়ে বলল, মা আমি এখন রাখি, আপনার সাথে পরে কথা হবে। সুলতানা সাব্বিরকে ফোন করলো। ফোনের অপর প্রান্ত থেকে হ্যালো বলতেই সুলতানা বলল, সাব্বির আমাদের বেডরুমের কথাও কি মাকে বলতে হবে? একটু বেশি হয়ে যাচ্ছে না? কেন, কি হয়েছে? কালকে রাতে বিয়েতে টাকা দেওয়া নিয়ে যে তোমার সাথে আমার কথা হয়েছে সেটা তোমার মা জানলো কেমন করে? সাব্বির চুপ, সে কোনো কথা বলছে না। আমি কি অন্যায় কিছু বলেছি? আর যদি বলেও থাকি সেটা রাত পোহাতেই মাকে বলতে গেলে কেন? সাব্বির তখনও নীরব। সুলতানা সাব্বিরের নির্লিপ্ততায় মেজাজ ধরে রাখতে না পেরে ফোনটা কেটে দিল। কয়েক মাস পরের ঘটনা। সাব্বির গেছে মানিকগঞ্জ সাইট ভিজিটে। সেখানে ফোনের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না। সেটা নিয়ে সুলতানা বেশ টেনশনে আছে। শাহনাজ বেগম ছেলেকে ফোনে না পেয়ে ঘন্টায় ঘন্টায় ফোন দিচ্ছেন সুলতানাকে। বিকালে সাব্বির গাড়িতে উঠে রাস্তায় নেটওয়ার্ক পেয়ে সুলতানাকে ফোন দেয়। সুলতানা ফোনটা ধরেই বলে, তুমি মাকে ফোন দাও। অস্থির হয়ে আছেন তিনি। তোমাকে না পেয়ে আমার মাথা খারাপ করে ফেলছেন।
সেদিন ছিল ভ্যাপসা গরম। বিকালের দিকে নামলো বৃষ্টি। সাব্বির রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যানজট ঠেলে যখন বাসায় আসলো তখন রাত 8টা। এসেই সে হালকা কিছু খেয়ে শুয়ে পড়ল। রাত 10টার দিকে সুলতানা দেখলো সাব্বির বেঘরে ঘুমাচ্ছে। সুলতানা কি মনে করে সাব্বিরের কপালে হাত দিয়ে দেখে তার গা গরম। থার্মোমিটার লাগিয়ে দেখে জ্বর 100-র একটু বেশি। সাব্বির অসহায়ের মতো তাকিয়ে আছে সুলতানার দিকে। দেখে মনে হচ্ছে সে যেন ছোট একটা শিশু। সুলতানা সেটা দেখে মায়া লেগে গেল। সাব্বিরের কপালে হাত রেখে সুলতানা বলল, তোমার কি খারাপ লাগছে? গলা ব্যথা করছে? সাব্বির মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। স্যুপ বানিয়ে দেই? গরম কিছু খেলে গলায় আরাম হবে, বেশিক্ষণ লাগবে না। সুলতানা চলে গেল স্যুপ বানাতে। স্যুপ বানিয়ে এনে সেটা যত্ন করে খাওয়ালো সাব্বিরকে। তারপর দুটো নাপা খেতে দিল। সাব্বিরের জ্বরটা সে আবার মাপলো, আগের মতোই আছে। নাপা খেয়ে সাব্বির আবার ঘুমিয়ে পড়ল। সাব্বিরের গায়ের কাঁথাটা টেনে দিয়ে সে বাতি নিভিয়ে দিল রুমের। একটা পাকিস্তানি সিরিয়াল দেখছে সুলতানা কয়েকদিন ধরে। সে বসার ঘরে এসে ভলিউম কমিয়ে সেটা দেখা শুরু করলো। বাইরে বেশ বৃষ্টি হচ্ছে। এমন সময় রাতের নিস্তব্ধতা ভেঙে কলিং বেলটা বেজে উঠল। সুলতানা কিছুটা আতঙ্কিত হয়ে ভাবলো, এত রাতে কে এলো? দরজার লুকিং মিরর দিয়ে তাকিয়ে দেখে শাহনাজ বেগম আর সাব্বিরের বাবা কাক ভেজা হয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছেন। সুলতানা তড়িঘড়ি করে দরজা খুলল। শাহনাজ বেগম হন্তদন্ত হয়ে রুমে ঢুকেই সুলতানার দিকে একবার তাকালেন, আরেকবার তাকালেন টেলিভিশনের দিকে। তারপরে বললেন, জ্বরে আমার ছেলে গা পুড়ে যাচ্ছে, আর তুমি এখানে বসে হিন্দি সিরিয়াল দেখছো? তারপর তিনি ছুটলেন বেডরুমের দিকে। সাব্বির, বাবা আমার, তোমার অনেক জ্বর? এই যে আম্মু চলে এসেছি, বলেই তিনি সাব্বিরের কপালে গাল লাগালেন। সুলতানা ঘটনার আকর্ষিতায় কিছুটা ভেবাচেকে খেয়ে গিয়ে বলল, মা, ওর জ্বর বেশি না, আমি মেপে দেখেছি, 100 নাপা দিয়েছি। শাহনাজ বেগমের চোখে মুখে ভিন্ন এক অভিব্যক্তি, উৎকণ্ঠা, আতঙ্ক। তিনি সুলতানার দিকে খেকিয়ে উঠে বললেন, তুমি জ্বরের কি বোঝো? তারপর মুখ ভেঙচি দিয়ে বললেন, নাপা দিয়েছি। নাপা খাওয়ালে কি জ্বর ভালো হয়ে যায়? সুলতানা শাশুড়ি এই মুখ ভ্যাংচানোটা সহজভাবে নিতে পারল না। সে বলে বসলো, মা, আপনি ওভার রিয়েক্ট করছেন। সাব্বিরের তেমন কিছু হয়নি। সারাদিন বাইরে ছিল, রোদে পানিতে ভিজেছে, তাই জ্বর এসেছে। শাহনাজ বেগম চিৎকার করে বললেন, এই ছেলেকে আমি পেটে ধরেছি, লেখাপড়া শিখেছি, ইঞ্জিনিয়ার বানিয়েছি। তুমি সেদিন এসেই সাব্বিরকে আমার চেয়ে বেশি চিনে ফেললে। দাঁড়িয়ে না থেকে বাথরুম থেকে বালতি ভরে পানি আর মগ নিয়ে আসো, ওর মাথায় পানির ধারা দিতে হবে। সুলতানা নির্লিপ্ত ভঙ্গিতে বলল, মাথায় পানি ঢালার মতন জ্বর সাব্বিরের না, সেটার প্রয়োজন হলে আমি দিতাম। শাহনাজ বেগম সুলতানার কথা শুনে উঠে বাথরুমের দিকে গেলেন নিজেই পানি আনতে। সুলতানার শ্বশুর এই ফাঁকে গলা নিচু করে সাব্বিরকে বললেন, এই সামান্য জ্বরে মাকে আবার টেক্সট করতে গেলি কেন? ড্রাইভার, চলো বাড়িতে, রিকশায় ভিজে ভিজে এত রাতে আসতে হলো। সুলতানা সাব্বিরের দিকে একবার তাকালো, তারপর সে রুম থেকে বেরিয়ে গেল। বারান্দায় রাখা বেতের চেয়ারটাতে গিয়ে বসলো সুলতানা। বৃষ্টির হালকা ঝাপটা তার গায়ে এসে পড়ছে, সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। সে ভাবতে থাকলো, এই স্বামী, এই শাশুড়ি আর এই অযাচিত হস্তক্ষেপের সমাধান কি? জীবন কি আমার এমনই চলবে?